निर्वाचनी सभा सिलीगुड़ी जिला पार्टी कार्यालय में प्रदेश अध्यक्ष समीर भट्टाचार्य द्वारा प्रेस कॉन्फ्रेंस की गई। লোহায় জং করতে দেব না। আজকে এটা করে এরা ভারতবর্ষের আভ্যন্তরীণ যে সাম্য আছে সেটাকে ধ্বংস করার চেষ্টা করছে। আজকে বিভিন্ন জায়গার মাইগ্রেন্ট লেবাররা আমাদের কাছে ফোন করছেন, হিন্দু ফোন করছে, ভারতীয় মুসলমান ফোন করছে, যে বাংলায় কথা বললে আমাদের সন্দেহের চোখে আমাদের তাকাচ্ছে। মুখ্যমন্ত্রী বলছেন বাংলা ভাষায় কথা বললে তাকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। বিজেপি শাসিত রাজ্যে মুখ্যমন্ত্রী একবারও তামিলনাড়ুর নাম বলছেন না কেন? তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্টালিন তার বিজেপি বিরোধীরা সর্বজন বিদিত। আজকে তামিলনাড়ুতে যেখানে টেক্সটাইল হাব আছে সেখানে সর্বাধিক উত্তর 24 পরগনার মুসলমানরা কাজ করেন। ঘটনাচক্রে আমি ওখান থেকে কিছুদিনের জন্য নির্বাচিত বিধায়ক ছিলাম। আমার কনস্টিটুয়েন্সির মুসলমানরা তারা হয়তো নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে, কিন্তু আমার কাছে তারা সাহায্য চাইছে। আমি রাজ্যের বিভিন্ন মন্ত্রীর সঙ্গে কথা বলেছি বিভিন্ন সময়, যে আজকে সেখানে প্রতিনিয়ত রেড হচ্ছে, আইডেন্টিটি চেক করা হচ্ছে। কারণ মনে রাখবেন, ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্য নিজের দেশের আভ্যন্তরীণ সুরক্ষা এবং নিজের রাজ্যের আভ্যন্তরীণ সুরক্ষার ব্যাপারে অত্যন্ত যত্নশীল। পশ্চিমবঙ্গের মতো খোলা রাস্তা করে দেয়নি যে সিমির প্রতিষ্ঠাতা সভাপতিকে তৃণমূল কংগ্রেস রাজ্যসভায় পাঠিয়ে দিয়েছে। তৃণমূল কংগ্রেসের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঈদ উল ফিতরের মঞ্চে দাঁড়িয়ে বলছেন যে বিজেপির প্র্যাকটিসিং যে হিন্দু ধর্ম যাচ্ছে সেটা গন্ধা ধর্ম। বলতে পারবেন অন্য কোনো জায়গায় গিয়ে? আজকে পশ্চিমবঙ্গের সমস্ত সীমান্তবর্তী জেলার ডেমোগ্রাফি বদলে গিয়েছে। বিভাজনের রাজনীতি কে তৈরি করেছে? ওবিসিদের অধিকারকে কে কেড়ে নিচ্ছেন? ইসলাম ইজ দ্য রিলিজিয়ন অফ ব্রাদারহুড, যেখানে উচ্চ নিচ নেই, যেখানে বর্ণভেদ নেই। তারা বলেন এটা সৌভ্রাতৃত্বের ধর্ম, কোনো অস্পৃশ্যতা নেই, তারা একই থালায় ভোজন করেন। আজকে সেখানে রিজার্ভেশনের প্রয়োজন কি? সাচার কমিশনের যে রিপোর্ট এসেছিল, সেই সাচার কমিশনের রিপোর্টে সারা ভারতবর্ষের মুসলমানরা কি অবস্থায় আছেন, তাদের আর্থসামাজিক পরিস্থিতি কি, সেটা নিয়ে সাচার কমিটি দেখিয়েছে। কিন্তু সাচার কমিটি কোনো রিজার্ভেশনের কথা বলে? এখানে তো হিন্দু ওবিসিদের অধিকারকে মুখ্যমন্ত্রী কেড়ে নিচ্ছেন। আমাদের তো কোনো মুসলিমদের সঙ্গে সংঘাত নেই। আরে বিজেপিরও পঞ্চায়েত সদস্য হরিহরপাড়া থেকে জিতেছে ওই মুর্শিদাবাদে, যেখানে একটা হিন্দু ভোটার নেই। বীরভূমে বিজেপির সদস্য জিতেছে পঞ্চায়েতে, একজনও মুসলমান হিন্দু নেই, কমপ্লিট মুসলিম বুথ, সেখান থেকে কিন্তু আমাদের প্রার্থী জিতেছে। কিন্তু যেভাবে মুখ্যমন্ত্রী আজকে বাংলা ভাষাকে ব্যবহার করছে, কার্যত মুখ্যমন্ত্রী তো বাংলা ভাষার ঐতিহ্য, বাংলা ভাষার স্বাধীনতা, বাংলার যে অস্মিতা, রবীন্দ্রনাথ ঠাকুর তাকেই চ্যালেঞ্জ করেছে। রবীন্দ্রনাথ বিশ্বভারতী করেছেন, মুখ্যমন্ত্রী তার সামনেই বসিয়ে দিয়েছেন বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়। রবীন্দ্রনাথের গীত বিতান, মুখ্যমন্ত্রীর কবিতা বিতান। রবীন্দ্রনাথের গীতাঞ্জলি, মুখ্যমন্ত্রীর কথাঞ্জলি। তো রবীন্দ্রনাথ তো এখানে চ্যালেঞ্জ। মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে বলেছেন গান্ধীজি এতদিন পর্যন্ত অনুসরণ করেনি যে অনুসরণ আমি করলাম আজকে। বাঙালির অস্তিত্বকে, বাঙালির অস্মিতাকে বঙ্গভাগের জন্য যদি কেউ দায়ী হয়ে থাকে সেটা হচ্ছে কংগ্রেস। 1947 সালের আগে কংগ্রেসের নেতৃবৃন্দ যদি আত্মসমর্পণ না করত, তাহলে আজকে আমাদের দেশ ভাগ হতো না। আজকে এত উদ্বাস্তু নিয়ে পশ্চিমবঙ্গকে চলতে হতো না, আমাদের একটা বড় বাংলা থাকতো। কিন্তু বাংলাকে কেন ভাগ করতে হতো? 1942 সালে গান্ধীজি তার হরিজন পত্রিকায় লিখেছেন যে আমার কোনো এমন অহিংস পথের কথা জানা নেই যাতে এই বিশাল সংখ্যক মুসলমানের আত্মনিয়ন্ত্রণের দাবি বা পাকিস্তান সৃষ্টির দাবি থেকে তাদের বিরত রাখা যায়, যদি না অবশিষ্ট সংখ্যাগরিষ্ঠ মানুষ তার বিরুদ্ধে রুখে না দাঁড়ায়। সিভিল ওয়ারে ভারতবর্ষ যেতে পারত, একটা গৃহযুদ্ধ হতো, কিন্তু দেশ ভাগ হতো না। এর দায়িত্ব তো কংগ্রেসের। আর সেই কংগ্রেস থেকে জন্ম নিয়েছে তৃণমূল কংগ্রেস, নামও এখনো কংগ্রেস রেখে দিয়েছে। বিভিন্ন সময় কংগ্রেসের সঙ্গে আঘাত করে, আবার কংগ্রেসের থেকে দূরে চলে যায়। আপনারা দেখবেন যে কংগ্রেসের পাশে মুখ্যমন্ত্রী বসে আছেন, মুখ্যমন্ত্রী উঠে চলে গিয়ে একটা দিন ঘোষণা করে দিয়ে চলে গেল। বাংলা ভাষার সঙ্গে পর্যন্ত এই সরকার কাটাছেড়া করেছে। আরে কোনদিন কাজী নজরুল ইসলামকে দুর্বাদল সাম লিখতে অসুবিধা হয়নি, রাম শব্দের ব্যবহার করতে অসুবিধা হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের অসুবিধা হয়েছে, তাই রামধনুকে রংধনু পর্যন্ত বানিয়ে দিয়েছে। এটা একটা বাঙালি বিরোধী সরকার, বাঙালি বিদ্বেষী সরকার। এই সরকারের এ ধরনের মন্তব্যের কারণে পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন জায়গায় কাজ করছেন তারা বিপদে পড়বেন।
উত্তর 24 পরগনা মুর্শিদাবাদের ভারতীয় মুসলমানরা আমাদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ করে বলছেন, দয়া করে বাংলাদেশির এই ভোটা বাংলাদেশিদের এই জাল পাসপোর্ট দেওয়া, এই জাল আধার কার্ড বানিয়ে দেওয়াটাকে বন্ধ করুন, না হলে কোনো বাঙালিকে কেউ ভরসা পাচ্ছে না কাজে রাখতে। প্রত্যেকের চেহারা এক, প্রত্যেকে বাংলা ভাষায় কথা বলছে, কে বাংলাদেশি আর কে ভারতীয় কে করে চিনবে? আজকে বাংলাদেশ বর্ডার কিছুটা সিকিউরড হয়ে যাওয়ার পর কুচবিহারকে কেন্দ্র করে সারা ভারতবর্ষের বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠন তারা তাদের মডিউলকে ছড়িয়ে দিয়েছে। কোভিড কালে এর সংখ্যা বেড়েছে, র্যাডিকালাইজেশন বাড়ছে। যে ছবি আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি যে ইন্দিরা গান্ধীর নামাঙ্কিত লাইব্রেরির 70,000 বই জ্বলছে, আর একই ছবি দেখা যাচ্ছে মুর্শিদাবাদে, যেখানেও বাড়িতে আক্রমণ করে হিন্দুদের সমস্ত জিনিসপত্র লুট শুধু করা হচ্ছে না, বাচ্চাদের বইগুলোকে পর্যন্ত আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। তো এই পরিস্থিতির বাইরে আমাদের বেরোতে হবে। আজকে প্রত্যেকটা প্রদেশের বিরুদ্ধে যদি এ ধরনের বক্তব্য কোনো দায়িত্বশীল মুখ্যমন্ত্রী লাগে, আজকে যদি অন্য প্রদেশের মানুষকে বহিরাগত বলে চিহ্নিত করে দেয়, তাহলে তো আগামী দিনে এই 40 লক্ষ মাইগ্রেন্ট লেবারকেও বহিরাগত বলে চিহ্নিত করে দেবে। বেঙ্গালুরুর দ্বিতীয় কথ্য ভাষা বাংলা, তাও 3 বছর আগের হিসাব। 14,60,000 শিক্ষিত ছেলে মেয়েরা চাকরি করছেন। আপনি যদি কর্ণাটক সরকার বলে কোনো বাঙালিকে ঢুকতে দেব না, বাঙালি বহিরাগত, কোথায় যাবেন? আজকে যদি হরিয়ানার সরকার দাঁড়িয়ে বলেন যে কাল থেকে গুড়গাঁও কিংবা ফরিদাবাদে আর কোনো বাঙালি লোক কাজ করবে না, ছেলে মেয়ে কাজ করবে না, আর কোনো গেস্ট হাউসে কোনো বাঙালি যদি ওয়েটারেরও কাজ করে, চা জল দেওয়ারও কাজ করে, তারা বহিরাগত, আপনি কোথায় যাবেন? এই রাজ্যে কোনো শিল্পায়ন। कोंडली विधानसभा क्षेत्र में यहाँ की पार्षद प्रियंका गौतम एडवोकेट की अध्यक्षता में दिल्ली के विकास मंत्री और करावल नगर के विधायक कपिल मिश्रा जी द्वारा कांवड़ शिविर का उद्घाटन किया गया, जिसमें कई गणमान्य अतिथि उपस्थिति मौजूद रही। रविंद्र सिंह नेगी, रविकांत जी और कई अन्य लोग भी पधारे। इस कांवड़ शिविर में सभी प्रकार की व्यवस्था जैसे स्वास्थ्य सेवा, नाश्ता, खाना पीना, रहना वगैरह वहां के कार्यकर्ताओं ने सवाल रखी थी, और सुरक्षा व्यवस्था के लिए वहां पुलिस भी लगी हुई है। वैसे तो सावन के महीने में शिविरों की संख्या 174 बताई थी, लेकिन बताया जा रहा है कि अब वो बढ़कर 300 के ऊपर हो गई है। दिल्ली सरकार ने शिविरों के लिए बिजली व्यवस्था, कानून व्यवस्था सब अच्छी तरह से दे रखी है। खाते में सीधा सहायता राशि दी जाएगी। पहली बार ऐसा तरीके की अवधि, और उसका परिणाम देखो, पिछले साल तक 170 कांवड़ शिविर लगते थे, इस बार 374 कांवड़ शिविर दिल्ली में, 374 कांवड़ शिविर, क्योंकि अब भोले के भक्तों की सरकार है। दिल्ली में भोले के भक्तों की सरकार। तो प्रतीक है, वो ये मोड़ है, ये चौराहा है, मैं यहाँ खड़े होकर ये कहना चाहता हूँ, कुछ लोगों ने कांवड़ के नाम पर गंदी राजनीति करने की कोशिश की, इस बार तमाशा करने की कोशिश करी, मीडिया में शिकायत करवाई, अपनी कोर्ट में जाने की कोशिश करी। मैं कहता हूँ तुम दुनिया में कहीं भी चले जाओ, भोले के भक्तों से नहीं टकरा पाओगे, भोले के भक्तों से नहीं दिख पाओगे। जुलाई से पहले ही 2 गुटों की झड़प में रणक्षेत्र बना जलपाईगुड़ी। इलाके में तैनात किया गया पुलिस पैकेट। घटना की शुरुआत जलपाईगुड़ी सदर ब्लॉक के करला वैली चाय बागान से हुई, जहां तृणमूल कांग्रेस के बूथ अध्यक्ष बुलू साहा के खिलाफ उसी पार्टी की जिला अध्यक्ष महुआ गोप के करीबी माने जाने वाले महेश राउतिया ने खुलेआम मोर्चा खोल दिया है। पहले ही बुलू साहा पर हमले जैसी घटनाएं हो चुकी हैं, जिसे लेकर मंगलवार को उन्होंने कोतवाली थाने में लिखित शिकायत दर्ज कराई। इस संदर्भ में हमले का शिकार हुए करला वैली चाय बागान के बूथ अध्यक्ष ने बताया कि थाने में शिकायत करने के बाद अत्याचार और बढ़ गया है। गुरुवार रात महेश राउतिया अपने समर्थकों के साथ उनके घर पर हमला कर तोड़फोड़ की और खुलेआम कहा कि जिला अध्यक्ष महुआ गोप, पुलिस मेरे साथ है, इन लोगों को पकड़ो और काट डालो। उन्होंने कहा कि हमने पूरी घटना तृणमूल SC OBC सेना सेल के जिला अध्यक्ष कृष्णदास को बताई है।
उन्होंने प्रशासन पर भरोसा रखने को कहा है। गुरुवार रात की घटना के बाद शुक्रवार को इलाके में पुलिस पिकेट तैनात कर दिया गया है। शुक्रवार सुबह भी इलाके में तनावपूर्ण स्थिति बनी हुई है। देखना होगा कि प्रशासन यहाँ पर क्या कार्रवाई करता है। মঙ্গলবার আমি ওষুধের দোকানে পেমেন্ট দিতে যাই, তো মহেশ রাউতিয়া ওখান থেকে কিছু দোল ফল নিয়ে এসে ছুরি টুরি নিয়ে আমার টাকা ছিনতাই করে আর আমার গলায় চাকু দেখায় আর আমাকে ফেলে মারে 5-6 জন মিলে। সব কিছু মহেশ রাউতিয়া করছে। আর আমার বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, আমরা খুব আতঙ্কে আছি। প্রশাসন আসলে প্রশাসনের কোনো ভূমিকা নাই, আমরা কি করব? আমাকে মেরে ফেলতে যাচ্ছে মহেশ রাউতিয়ার ছেলে ফেলে। রাত হলে প্রতিদিন সন্ধ্যায় দারু মদ খায় দায়, বাড়িতে প্রচুর ঢেলায়। বউ বাচ্চা নিয়ে থাকা যাচ্ছে না, স্কুল থেকে যাওয়া যাচ্ছে না, কিছু করা যাচ্ছে না। আমাকে বলে যেখানে পাবে সেখানে মারবে, মহেশ রাউতিয়া এইভাবে বলছে। আমি কৃষ্ণদাস বলছি যে 2 দিন ধরে কল্লাভ্যালি চা বাগানে একটা অশান্তিকর পরিবেশ তৈরি করছে, যেটা পুলিশকে সম্পূর্ণভাবে জানানো হয়েছে। 16 তারিখ রাত থেকে 17 তারিখ গতকাল রাত অবধি, যেটা ঘটনার সঙ্গে যুক্ত সম্পূর্ণভাবে মহেশ রাউতিয়া, যার সম্বন্ধে আপনারা জানেন যে নিজে একজন রাউতিয়া হয়ে জালি উড়াও সাবকাস্ট লাগায়, জালি ট্রাইবাল সার্টিফিকেট ফাইল করে তার নামে কমপ্লেন হয়, তার মেয়ের নামেও কমপ্লেন হয়। সেই এই ঘটনার সঙ্গে যুক্ত এবং কল্লাভ্যালি চা বাগানকে উত্তপ্ত করার চেষ্টা করছেন, সাম্প্রদায়িক একটা কেঁচা লাগানোর চেষ্টা করছেন। এবং ভোলা সাহা নামে আমাদের এক তৃণমূলের নেতৃত্ব আছে, তার বাড়িতে পাথরের ঢিল দিয়ে ছুড়েন, 2-1 জনের মাথা ফেটে যায়। পুলিশকে পরপর 2খানা কমপ্লেন করা হয়, পুলিশ সহযোগিতা করছেন এবং পুলিশের অফিসাররা আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছেন বা আমিও ফোনে কথা বলছি। एक बार फिर हाथी के हमले में एक व्यक्ति की मौत हो गई है। यह घटना गुरुवार देर रात मटियाली ब्लॉक के लाटागुड़ी जंगल से सटे छोवाफेली इलाके में घटी। मृत व्यक्ति का नाम राजेश उराव था, जो छोवाफेली के नया बस्ती इलाके का निवासी था। गुरुवार रात उसके घर के पास एक हाथी आ गया और उस पर हमला कर दिया, जिससे उसकी मौके पर ही मौत हो गई। सूचना मिलने पर मिटेली थाना की पुलिस, खुनिया स्क्वाड और लाटागुड़ी रेंज के वरिष्ठ अधिकारी घटनास्थल पर पहुंचे। शव को माल सुपर स्पेशलिटी अस्पताल ले जाया गया। बताया गया कि मृतक मानसिक रूप से अस्वस्थ था। गौरतलब है कि कुछ महीने पहले भी छोवाफेली इलाके में हाथी के हमले से एक व्यक्ति की मौत हो गई थी। इलाके में लगातार हो रहे हाथियों के हमले से लोग दहशत में हैं। कमर भी लगी तो प्लाट निकले मुख गंदे निकल जाता है। ये उठा दो कपड़ा के वो ढक दो क्या नाम है? बाबा सिलीगुड़ी संगठनात्मक जिले में स्वागत समारोह में प्रदेश अध्यक्ष शामिक भट्टाचार्य उपस्थित हैं। देखिए कार्यक्रम का आयोजन।
भारत माता के भारत माता के जय श्री राम। সম্মানীয় জেলা সভাপতিকে উত্তরীয় করে সম্মানিত করে আর কিছু না, এখন জেলা সভাপতি স্বাগত ভাষণ দেবে 3 মিনিট। আজকের এই সম্মানিত সভায় স্বাগত ভাষণ দেওয়ার জন্য আমি অনুরোধ করছি সম্মানীয় জেলা সভাপতি নমস্কার। নতুন রাজ্য সভাপতি ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ প্রদেশ মাননীয় শ্রমিক পঞ্চায়েত মহাশয় সংগঠনা সভা, এই সংগঠন সভায় উপস্থিত মাননীয় উপস্থিত ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ প্রদেশে অন্যতম সাধারণ সম্পাদক তথা ফালাকাটার বিধায়ক মাননীয় দীপক বর্মন মহাশয়, উপস্থিত এই জেলা প্রাক্তন সভাপতি তথা মাটিগালের নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন মহাশয়, উপস্থিত এই জেলার প্রাক্তন সভাপতি তথা ভারতীয় জনতা পার্টি প্রদেশ যুগ্ম কোষাধ্যক্ষ সম্মানীয় প্রবীণ আগরওয়াল মহাশয়, উপস্থিত এই জেলার প্রাক্তন সভাপতি সম্মানীয় শ্রী অরুণ প্রসাদ সরকার মহাশয়, উপস্থিত জলপাইগুড়ির প্রাক্তন সভাপতি তথা আমাদের রাজ্য নেতা সম্মানীয় বাপি গোস্বামী মহাশয়, উপস্থিত মুর্শিদাবাদ বিধায়ক তথা ভারতীয় জনতা পার্টি শিলিগুড়ি সাংগঠনিক জেলার অন্যতম সাধারণ সম্পাদক মাননীয় দুর্গা মুর্মু মহাশয়, উপস্থিত শিলিগুড়ি মহকুমা পরিষদের বিরোধী দলনেতা সম্মানীয় অজয় ওরাও মহাশয়, উপস্থিত শিলিগুড়ি যে বিভাগ সেই বিভাগের কো-কনভেনার তথা দার্জিলিং এর প্রাক্তন সভাপতি সম্মানীয় মনোজ দেওয়ান মহাশয়, উপস্থিত প্রাক্তন জাতীয় পরিষদ সদস্য ন্যাশনাল কাউন্সিল নেপাল মাননীয় গণেশ দেবনাথ মহাশয়, উপস্থিত ভারতীয় জনতা পার্টি শিলিগুড়ি সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক লক্ষ্মী রাজু সাহা, উপস্থিত দার্জিলিং সাংগঠনিক জেলার সভাপতি সম্মানীয় কল্যাণ দেওয়ান মহাশয়, এবং আজকের এই সংবর্ধনা সভায় যারা এসছেন তাদের প্রত্যেককে ভারতীয় জনতা পার্টি শিলিগুড়ি সাংগঠনিক জেলার পক্ষ থেকে গৈরিক অভিনন্দন এবং নমস্কার। আজকে যাকে নিয়ে এই সংবর্ধনা সভা তাকে পরিচয় করবার জন্য নতুন কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমি অন্তত মনে করি, কারণ শ্রমিকরা এমন একজন মানুষ শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি কর্মী সমর্থকরা পশ্চিমবঙ্গের সমস্ত রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা সাধারণ মানুষরা শ্রমিকদাকে চেনেন। শ্রমিকরা এমন একজন বক্তা যার বক্তব্য জাতি ধর্ম বর্ণ রাজনীতির মধ্যে প্রত্যেকে তার কথা মন দিয়ে শোনে। আমি এমন অনেক সভা দেখেছি যে সভায় শ্রমিকরা বক্তব্য রাখবেন তার আগের যে মহল, কিন্তু তিনি বক্তব্য যখন রাখছেন এমন একটা পরিবেশ তৈরি হয়েছে যে একটা আলপিন করলে মনে হয় যে আলপিনের আওয়াজটা পাওয়া যায়। তো ভারতীয় জনতা পার্টি এমন একজন নেতৃত্বের হাতে আগামী দিনে সংগঠনের দায়িত্ব দিয়েছেন, তাই ভারতীয় জনতা পার্টি শিলিগুড়ি সাংগঠনিক জেলার পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করি। এবং আমি বিশ্বাস করি যে জায়গা থেকে ডক্টর সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, রাহুল সিনহা আরো অন্যান্য যেসব রাজ্য সভাপতিরা ছেড়ে গেছে সেই জায়গা থেকে শুরু করে 2026-এ শ্রমিকদের নেতৃত্বে নবান্নের 14 দফা থেকে স্বৈরাচারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার হবে এবং সেই নতুন সূর্যের জন্য আমরা অপেক্ষা করছি যে শ্রমিকদের নেতৃত্বে আমরা পশ্চিমবঙ্গকে সোনার বাংলা আমরা তৈরি করবো, যে বাংলা ভারতকে শ্রীলঙ্কের সেবা অনুসরণ করবো। আজকে এই সভায় আপনারা সবাই
শুনতে এসেছেন শ্রমিকদাকে, তাই আমার এই বক্তব্য দীর্ঘায়িত না করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি ধন্যবাদ। এবং সম্মানীয় অধিবক্তা ফালাকাটা বিধায়ক এবং আমাদের সরাসরি বলবো একদম। আমরা এতক্ষণ ধরে যারা অপেক্ষায় ছিলাম আমাদের শ্রমিকরা বক্তব্য শোনার জন্য, এখন আমি শ্রমিকদাকে বলবো তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। প্রেস থাকবে, আমরা একটু ধৈর্য ধরে বসি। প্রেস থাকবে, এটা কেন্দ্র থেকে বলে দেওয়া হয়েছে। সাইডে একটু সবাই দেখতে পাবেন, শ্রমিকরা নড়াচড়া করবে, সবাই দেখতে পাবেন। আমরা একটু পিছিয়ে বসি, সামনের এটা একটু নামিয়ে দিন। এটাকে বাইরে বের করতে হবে সংগঠন দ্বারা। কখন পরে দেখা যায় আস্তে আস্তে। ভাই আমার চেহারাটা ভালো, আমাকে দেশে দেখে ভোট ভোটগুলো দেখুন। আগে যারা সভাপতি ছিলেন সেই সুন্দর মুখগুলোর কথা চিন্তা করুন, তাহলেই কাজ। আজকের এই সভা সম্মানীয় সভাপতি অর্জুন করছেন দলের সাধারণ সম্পাদক বিধায়ক ভাই দীপক বর্মন, অরুণ রায়গঞ্জ, আমরা জানতে সকলেই এখানে আছেন। আরেকজন বিধায়ক আছেন, আপনাদের সঙ্গে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমি প্রত্যেককে করছি না, এখানে রাজনীতি করছি না, করছি না, অনেকেই আছে বলতে বলতে অনেকের নাম করে গেল। কারণ এই সভাটা সম্বর্ধনার সভা। এই সভা হচ্ছে আগামী 26-এ তৃণমূল কংগ্রেসের বিসর্জনের জন্য যারা আমাদের ঐক্যবদ্ধ হতে চাই। আমাদের দলের নেতা ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি স্লোগান দিয়ে গিয়েছিল, নেতা নয় দল বড়, দলের চেয়ে দেশ বড়। আর সেই মন্ত্রকে বাস্তব করে 50-এর দশক থেকে আমরা যাত্রা শুরু করি। আমরা কোথায় ছিলাম, কোথায় পৌঁছেছি, সেখানে বিজেপি কর্মীদের কাছে নতুন করে বাংলা কোনো কিন্তু নেই। কিন্তু টুকরো টুকরো সেই ছোট ছোট কথা, ছোট ছোট দেখা যাক কোনো রাজনৈতিক দল থাকতে পারে। একটা সময় ছিল 242টা আসলে আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম শ্রীমতী গান্ধীর মৃত্যুর পর, যখন সারা ভারতবর্ষের সমস্ত বিরোধী শক্তি কংগ্রেসকে পরাজিত করতে বলে একটি নির্দিষ্ট প্রস্তুতি শুরু করে দিয়েছিল। ঠিক তেমনই সময় ইন্দিরা গান্ধী তিনি একটা আক্রান্ত হলেন সন্ত্রাসবাদের পুলিশে। सारा देश जुड़े आवाज उठो, जब तक सूरज चढ़ रहेगा इंदिरा तेरा नाम रहेगा। इंदिरा मृतदेह के सामने लेके कांग्रेस 9 में जो बेचारा गोटा दिल्ली जुड़ेगी वो हम को जुड़ेगी, खून का बदला खून करेंगे। ठीक है, इस समय राजीव गांधी কলকাতায় আছে। রাজীব গান্ধী কলকাতায় যখন ছিলেন তখন ইন্দিরা গান্ধীর এই সংবাদ পান, তাকে জানিয়ে দেওয়া হয় অবিলম্বে দেশে দিল্লিতে ফিরে আসবার জন্য। ভাই প্লিজ, আমরা দেখতে পেলাম না অভূতপূর্ব দৃশ্য। কলকাতা শহরে পোস্টার লেগেছে টুডেজ লিডার টুমরোজ হোপ। রাজীব গান্ধী इंदिरा गांधी मृत्यु संगे कोच बिहार की हमले की शिकार बीजेपी नेत्री को तोहफे में इलेक्ट्रिक स्कूटी दी पूर्व केंद्रीय मंत्री व भाजपा नेता निशीथ प्रामाणिक ने। दिनहाटा के नाजराहाट 2 ग्राम पंचायत की हमले की शिकार बीजेपी सदस्य को इलेक्ट्रिक स्कूटी उपहार स्वरूप भेंट की। भाजपा नेता व पूर्व मंत्री निशीथ प्रामाणिक ने ये सारे कार्य किए। नाजिरहाट 2 ग्राम पंचायत की भाजपा पंचायत सदस्य युथिका बर्मन के समर्थन में निशीथ प्रामाणिक ने एक कार्यक्रम के दौरान अपने भेतागुड़ी स्थित निवास पर उन्हें स्कूटी सौंपी। कुछ महीने पहले नाजिरहाट 2 ग्राम पंचायत के 7/30 नंबर बूथ की बीजेपी सदस्य युथिका बर्मन के घर में तोड़फोड़ और लूटपाट की घटना हुई थी। आरोप है कि तृणमूल समर्थकों ने उनके घर पर हमला कर संपत्ति को नुकसान पहुंचाया और उनकी निजी स्कूटी को भी तोड़ दिया। ऐसी स्थिति में भाजपा नेता निशीथ प्रामाणिक ने
युथिका के समर्थन में खड़े होने का फैसला लिया। उन्होंने कहा कि हमारे कार्यकर्ताओं पर हमला किसी भी हालत में स्वीकार्य नहीं। युथिका सिर्फ एक सक्रिय कार्यकर्ता ही नहीं बल्कि एक संघर्षशील नेत्री हैं। उनकी भरपाई और सुरक्षा सुनिश्चित करना हमारा कर्तव्य है। युथिका बर्मन ने इस मदद के लिए आभार जताते हुए कहा, मेरे परिवार और मैं इस समर्थन को कभी नहीं भूलेंगे। निशित दा जैसे नेता के कारण ही आज मैं फिर से अपने काम पर लौट सकूंगी। কিছুদিন আগে যে আমার বাড়িঘর ভাঙচুর হয়েছে তার জন্য আমার যে যাতায়াতের একটা স্কুটি ছিল সেটা ভাঙচুর করছে। তা আমি দাদার কাছে, দাদা এতদিন ছিল না, দিল্লিতে ছিল, কালকে বাড়িতে আসছি। দাদা বললো তুমি কালকে আসো, আমি গাড়িতে দিয়ে দেবো। ওই জন্য গাড়িটা আজকে আমার হাতে দাদা তুলে দিল। এছাড়া পার্টি অফিস থেকে 55,000 টাকা ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হয়েছে। যে বিভিন্ন সময় আমাদের যারা কার্যকর্তা তারা তৃণমূল কার্যকর্তাদের দ্বারা আক্রান্ত হচ্ছে, দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হচ্ছে, এবং আমি সবসময় আপনারা দেখেছেন যথাসম্ভব চেষ্টা করি আমার পক্ষ থেকে তাদের ক্ষতিপূরণ দেবার। দেখুন, যে ক্ষতি হয়ে যায় সেই ক্ষতি তো পূরণ করা যায় না, কিন্তু এটা একটা আন্তরিক সচেষ্টা আমার, যারা দলটাকে ভালোবেসে, ভারতীয় জনতা পার্টিকে ভালোবেসে, যারা এখনো পর্যন্ত অনবরত পার্টির শ্রীবৃদ্ধি করার কামনা করে চলছেন এবং পার্টিকে আরো শক্তিশালী মজবুত করবার চেষ্টা করছেন, তাদের পাশে দাঁড়ানো, তাদের দুর্দিনে, তাদের দুরবস্থায় তাদের পাশে দাঁড়ানো এবং তাদের সহযোগিতা করা, এটা আমার অন্যতম দায়িত্ব এবং কর্তব্য বলে আমি মনে করি। देवचा पंचमी पर कोयला खनन के नाम पर हुए भीषण भ्रष्टाचार की जांच की मांग को लेकर महासलीम के नेतृत्व में आयोजित विशाल जुलूस के बाद सिवनी बस स्टैंड पर एक रैली को संबोधित करते हुए पोलित ब्यूरो सदस्य डॉक्टर रामचंद्र डोम ने भी अपनी बात रखी। এই চোর সরকার থেকে নিষ্কৃতি দিন। তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, লাল সালাম জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে কমরেড রামচন্দ্র ডোমের কাছে শুনেছেন, কমরেড গৌতম ঘোষের কাছে শুনেছেন। বীরভূমে মানুষকে নতুন করে বলার দরকার নেই। 2011-তে তৃণমূলের সরকার আসার পর থেকে চোর, জোচ্চোর, লুটেরা, সন্ত্রাসকারী, ধর্ষণকারী, গুন্ডা বদমাইশ, তাদেরকে মমতা ব্যানার্জি মাথায় তুলে নিয়ে নাচিয়েছেন। এই জেলাকে তিনি এমন ভাবে তৈরি করেছেন যার কপি অন্যান্য রাজ্যে, অন্য জেলায় সেগুলো করার চেষ্টা করেছেন। ঠিকে দিয়ে দিয়েছেন একটা ব্লকে, জেলায়, মহকুমায়, আর পুলিশ সাধারণ প্রশাসনকে নিষ্কর্মা করে দিয়েছেন, দালালে পরিণত করে দিয়েছেন। লুটতরাজ চলছে অবাধে। গোটা দেশে মোদি যেরকম আমাদের যা কিছু সম্পদ আছে, কল কারখানা, রেল লাইন, এয়ারপোর্ট, ব্যাংক, পোস্ট অফিস, খনি, নদী, ঝর্ণা, পাহাড় সব বেঁচে দেওয়ার ষড়যন্ত্র করেছে। মমতা ব্যানার্জি পেছিয়ে নেই, একইভাবে সর্বস্ব লুট করছেন। ঘরে ঘরে বেকার, বেকারদের কাজ দেওয়ার কোনো পরিকল্পনা নেই, কোনো কলকারখানা গড়ে উঠছে না। এ রাজ্যের ছেলেরা যারা এই রাজ্যকে গড়তে পারত তাদের শ্রম দিয়ে, মেধা দিয়ে, দক্ষতা দিয়ে, বুদ্ধি দিয়ে আজকে স্কুল কলেজের অবস্থা সর্বনাশ করেছেন। পড়াশোনা হচ্ছে না, শিক্ষক নেই, শিক্ষক নিয়ে দুর্নীতি করেছেন। সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুল, তার দুরবস্থা আপনাদের সামনে আছে। যেমন স্কুলের দুরবস্থা, মাদ্রাসারও তাই। যেমন মাদ্রাসা সার্ভিস কমিশনের দুর্নীতি হয়েছে, স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি হয়েছে। মাঝখানে তৃণমূল থেকে বেরিয়ে শুভেন্দুর মতো কিছু লোক আরএসএস এর ঝান্ডা নিয়ে বলছে হিন্দু আলাদা, মুসলমান আলাদা, মাদ্রাসা আলাদা, স্কুল আলাদা। তাই দুর্নীতির বিরুদ্ধে মাদ্রাসা, স্কুল নির্বিশেষে সবাই যে এক কাঠটা লড়বেন, মাঝখানে বাদ সেধেছে। তৃণমূলের রাজনীতি আর দুর্নীতির স্বার্থে বিজেপি রাজ্যের মানুষকে ভাগ করছে। এখানে রাজ্যের মানুষের নিরাপত্তা নেই, মেয়েদের নিরাপত্তা নেই। প্রতিদিন দেখছেন ল কলেজ, 1 বছর হতে চললো অভয়া কাণ্ড আরজি করে। গোটা রাজ্যের মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ রাস্তায় নামলেন, শুধু লাল ঝান্ডা না, বললেন জাস্টিস ফর আরজি কর, বিচার চাই, অপরাধীর শাস্তি চাই। কি দেখলাম আমরা? মমতা ব্যানার্জি প্রথম থেকে ঠিক করে দিলেন ওই সিভিকটাই হচ্ছে দোষী।
কলকাতা পুলিশ কমিশনার সবাই ঝাঁপিয়ে পড়লো, ওই সিভিকটাকেই পাওয়া গেছে। আর যারা বলে বিজেপি দেখবে, সিবিআই 1 বছরের তদন্তের কোনো কুল কিনারা করলো না, কারণ মোদী বলে দিয়েছেন না খাতা না বহি, যে মমতা কাহে সো সহি। সুতরাং মমতা যখন বলে দিয়েছে সিভিক সঞ্জয়, তাহলে সিবিআই তার বাইরে যাবে না। এটাই হচ্ছে সেটিং। বিজেপি দেখবেন আর কিছু কথা বলছে না আরজি কর নিয়ে। আগে অভিষেক ব্যানার্জি নিয়ে বলতো, গত 6 মাসে বিজেপির কোন নেতা আর অভিষেক ব্যানার্জি নিয়ে কোনো কথা বলছে না। গরু পাচার, কয়লা পাচার, বালি খাদান, পাথর পাচার, সোনার বিস্কুট পাচার, ওই যে মাঝখানে কাগজে অনেকদিন ধরে লিখছিল না, কালীঘাটের কাকু তার গলার স্বর পাওয়া যাচ্ছে না, যেই গলার স্বরে স্যাম্পল পাওয়া গেল আর সেখানে অভিষেকের যোগাযোগ পাওয়া গেল, বলা হলো বিজেপি তৃণমূল উভয় দলের নেতারা এই স্কুল দুর্নীতিতে, নিয়োগের দুর্নীতিতে টাকা নিয়েছেন এবং কালীঘাটে ক্যামাক্সিতে পৌঁছে দিয়েছেন পিসি ভাইপোকে। তারপর থেকে সিবিআই, আমাদের রাজ্যের খবরের কাগজ, টেলিভিশন চ্যানেল কেউ আর কালীঘাটের কাকুর হদিস দিতে পারছে না, কারণ কালীঘাটের কাকুকে ধরলে কালীঘাটের পিসিকে ধরতে হবে, ভাইপোকে ধরতে হবে। সুতরাং বিজেপি দিল্লি থেকে বলে দিচ্ছে একদম ওদিকে হাঁটবি না। তাহলে কি করতে হবে? আবার একটু জোর করে হিন্দু হিন্দু করতে হবে। এখন বলছে হিন্দু হিন্দু ভাই ভাই, করছে না? আবার যখন মুসলমান সাম্প্রদায়িক শক্তিও আছে, কারণ এক হাতে তালি বাজে না তো, তাহলে এদিকে বললে হিন্দু হিন্দু ভাই ভাই, এদিকে বললে মুসলমান মুসলমান ভাই ভাই। তফাৎটা কি হলো? আমরা বামপন্থীরা বলছে হিন্দু মুসলিম ভাই ভাই, আর সাম্প্রদায়িক শক্তিরা ধর্মের নির্দিষ্ট করে মন্দির মসজিদ করে ভাগ করার জন্য এই ধর্মের নামে তারা বিভাজন করছে। আমরা বলি मंदिर मस्जिद गुरुद्वारों में बांट दिया भगवान को, मंदिर मस्जिद गुरुद्वारों में बांट दिया भगवान को, धरती बाटी सागर बाटा मत बाटो इंसान को। আসলে সাম্প্রদায়িকতা মানে হচ্ছে এই মানুষকে ভাগ করা। কেন ভাগ করে? হিন্দিতে বলে ফুট দেওয়া, ভাগ করে দেওয়া। যদি ফুট না ডালে তাহলে লুট করতে পারবে না। তাহলে লুট করার প্রথম শর্ত হচ্ছে মানুষকে ভাগ করা, তাহলে সব মানুষ একটা হয়ে লুটেরাদের বিরুদ্ধে আওয়াজ তুলবে। এই যে 9 এপ্রিল গোটা দেশের 25 কোটি মানুষ ধর্মঘট পালন করলেন, সাধারণ ধর্মঘট পালন করলেন, রিক্সাওয়ালা থেকে আরম্ভ করে কয়লা খনির শ্রমিক থেকে, ইস্পাত শিল্পের শ্রমিক থেকে, মাস্টারমশাই, কৃষক, ক্ষেত মজুর, সব যারা প্যারা টিচার, যারা তোমার গিয়ে পার্ট টাইম, যারা ঠিকে মজুর, সবাই মিলে। এটাই তো ঐক্য, এটাই তো মানুষের দাবি। বেকার ছেলেমেয়েরা যখন কাজের দাবি করে, আর যারা কাজ দিতে পারে না তারা বলে বিহারি বাঙালি, হিন্দি উর্দু বাংলা, অসমিয়া বাংলা করছে না প্রতিদিন। কেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিজেপি নেতা বলছে জনগণনা হয়নি? এত অপদার্থ বিজেপি সরকার। ইংরেজ আমল থেকে 1871 থেকে প্রত্যেক 10 বছর পর পর সেন্সাস হয়, জনগণনা হয়। মোদী অমিত শাহ সরকার এলো 14তে, 21-এ জনগণনা হলো না। আর খবরের কাগজ, মিডিয়ায়, সাংবাদিক সম্মেলনে বসে প্রতিদিন এত কোটি অত কোটি গল্প করছে। আরে তুমি গুনলেই না তো কোটি হিসেব করতে করলে। কি বলছে? রোহিঙ্গা, বাংলাদেশি। আসামের মুখ্যমন্ত্রী বলছে, সংবিধানে শপথ নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছে, বলে জনগণনায় কেউ যদি নিজের মাতৃভাষা বাংলা লেখে তাহলে আমরা ধরে নেব সে বিদেশি। अरे सभी का खून शामिल है इस मिट्टी में, किसी का बाप का हिंदुस्तान थोड़ा ही है। যখন আমরা স্বাধীনতার লড়াই লড়েছিলাম তখন এই সবাই মিলে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এটাই তো আমাদের বৈচিত্র্য। আজকে পোশাকের নামে, মন্দির মসজিদের নামে, ভাষার নামে, খাদ্যের নামে মানুষকে ভাগ করছে। কেন করছে? এই লুটের সাম্রাজ্য তৈরি করার জন্য। আর বিজেপি আরএসএস যে ওটা দেশের যে লুটের সাম্রাজ্য করছে, মার্কিন সাম্রাজ্যবাদের দালালি করে, ইসরায়েলের দালালি করে, সেখানে মমতা আলাদা না, তৃণমূল আলাদা না, সেই সাম্রাজ্যেরই আর একটা নাট বল্টু।
আর এই জন্য বিজেপি তৃণমূলের কোন দুর্নীতিগ্রস্ত নেতার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না। 100 দিনের কাজ নিয়ে দুর্নীতি হলো, ঘরের টাকা নিয়ে লুট হলো, বিজেপি বললো ঠিক আছে টাকা বন্ধ করে দিচ্ছি। আরে যারা লুট করলো তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলে? কোন জেলা পরিষদ, কোন পঞ্চায়েত সমিতি, কোন অফিসার, কার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হলো? আমরা লড়েছি 100 দিনের কাজের জন্য। মনমোহন সিং এর নেতৃত্বে যখন সরকার ছিল তখন এই আইন হয়েছিল। স্বাধীন দেশে বেকারদের জন্য কাজের একটাই আইন। বামপন্থীরা ছিল বলে পার্লামেন্টে, বিজেপি তার বিরোধিতা করেছিল। মোদী প্রধানমন্ত্রী হয়ে এসেই বলেছিলেন গड्ढा खोदने भेज रहा है। আর আজকে দাঁড়িয়ে বিজেপি তৃণমূল মিলে এটাকে বন্ধ করছে। হাইকোর্ট বলেছে চালু করো, চালু করবে? হাইকোর্ট তো বলেছে ওই পুলিশদেরও ডিএ দিতে, দিয়েছে? উপরি দেবে? বালি খাদানের টাকা, ডাম্পারের টাকা, চোরাই মালের টাকা পুলিশকে এক্সট্রা দেবে, কিন্তু তার হকের টাকা দেবে না। রাজ্যের মানুষের হকের টাকা দিচ্ছে না, কর্মচারীদের টাকা দিচ্ছে না, কর্মী নিয়োগ করছে না। আর সেই পুলিশ কি অবস্থা? আপনাদের এই বীরভূমেই মমতা ব্যানার্জি পেয়ারের লোক শুনেছেন বোলপুরের থানার আইসিকে অশ্রাব্য ভাষায়, এই মঞ্চে দাঁড়িয়ে যে ভাষাগুলো ব্যবহার করা যায় না, পুলিশের অফিসার অন ডিউটি তার মাকে, তার বউকে, তার সম্ভ্রম হানি করার জন্য, ইজ্জত লুটার জন্য। ওই অনুব্রত বলছে না এসপি ডিজি পুলিশের মুরদ আছে। আরে বামপন্থীদের উপর কেউ আক্রমণ করলে আমরা সবাই এক কাট্টা হয়ে প্রতিবাদ করি, এইটা হচ্ছে নৈতিকতা। আজকে বাংলার পুলিশের এই নৈতিকতা নেই যে তার মাকে, তার বোনকে গাল দিলেও পুলিশ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না। বলে কোত্থেকে কথাটা বাইরে গেল, এটাই তদন্ত হবে। রেকর্ডটা কি করে বাইরে গেল? তার মানে প্রতিরোধ, প্রতিদিন তৃণমূলের এই ধর্ষণকামী নেতারা পুলিশের লোকজনকে ধর্ষণ করছে, আর পুলিশ বলছে বাইরে যাতে খবরটা না যায় তাহলে আমার ইজ্জতের বেজ্জত হয়ে যাবে। কোন রাস্তায় আছি আমরা? তবে স্কুলে, কলেজে, ল কলেজে, মেডিকেল কলেজে আজকে প্রতিদিন আমাদের মা বোনেদের ইজ্জত নেওয়া হচ্ছে। এই পুলিশ পারবে যে নিজের মা, নিজের বউয়ের সম্মান রক্ষা করতে পারে না, সে বাংলার মায়েদের, বাংলার মেয়েদের সম্মান রক্ষা করতে পারে না? সেই পুলিশ কেন এরকম হলো? ওই যে বললাম লুটের ভাগ বখরা, প্রতিদিন কোটি কোটি টাকা নকল ডিসিআর এর নামে, তোলাবাজির নামে এই সব পুলিশের অফিসার। আপনি তো দেখছেন সিভিককে 2 চাকা, 4 চাকা, 6 চাকা, 8 চাকার কাছ থেকে টাকা নিচ্ছে। আরে সে সিভিক তো নিচ্ছে পুলিশের হয়ে, পুলিশ তো নিচ্ছে মমতার হয়ে, অভিষেকের হয়ে। তারপরে এঘাট ওঘাট দূরে সব টাকা গিয়ে কালীঘাটে যাওয়া হচ্ছে না? আর সেই টাকা কালীঘাট থেকে যদি অমিত শাহের ছেলের ভাগ